আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই পার্মানেন্ট ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাংলাদেশের ৭০% মানুষের কাছে ৫ জানুয়ারি নির্বাচন অগ্রহণযোগ্য। ৭ দেশের কূটনীতিকদের সংবাদ সম্মেলন, পরবর্তী নির্বাচনের জন্য সংলাপের তাগিদ। ৫ জানুয়ারির মতো উপজেলা নির্বাচনগুলোতেও কেন্দ্র দখল করে ব্যাপক কারচুপি ও সহিংসতার আশঙ্কা বিএনপি নেতাদের। অগ্নি নিরাপত্তা ও বৈদ্যুতিক ব্যবস্থাপনায় ত্রুটি থাকলে পোশাক কারখানা বন্ধের সুপারিশ করবে আন্তর্জাতিক ক্রেতারা। অ্যাকর্ডের পরিদর্শন প্রতিবেদন, আবারও ষড়যন্ত্রের অভিযোগ বাণিজ্য মন্ত্রীর। বিদ্যুতের দাম বৃদ্ধি নয়, সমন্বয় করা হচ্ছে দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। ভবিষ্যতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণা। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ২৪ ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবার বিস্তারিত। ৫ জানুয়ারির নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় বাংলাদেশের ৭০% মানুষের কাছে নির্বাচন গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক জরিপের উদ্ধৃতি দিয়ে এই কথা বলেছেন কানাডিয়ার হাই কমিশনার হিদার কুরেন। একই সাথে আগামী সব নির্বাচন যাতে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ হয় সেজন্য একটি উপায় বের করতে এখনই সব দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন কানাডিয়ান হাই কমিশনার এবং ফরাসি রাষ্ট্রদূত। ইমরুল কায়েসের রিপোর্ট। বিশ্বব্যাপী ফরাসি ভাষা সপ্তাহ ফ্রাঙ্কোফোনি উদযাপন উপলক্ষে রাজধানীর অলিয়স ফ্রান্সিসে সংবাদ সম্মেলনের আয়োজন করে ৭ দেশের কূটনীতিকরা। এতে কূটনীতিকরা মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, গণতন্ত্র সমুন্নত রাখা সহ বিভিন্ন ইস্যুতে সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান। পরে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠে আসলে কানাডীয় হাই কমিশনার বলেন, সব দল অংশ না নেয় গত জাতীয় নির্বাচন নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তাই দ্রুত সংলাপে বসতে আবারও তাগিদ দেন তিনি। নির্বাচন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যে জরিপ করেছে তাতে দেখা গেছে ৭০% মানুষ অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে নির্বাচন চায়। আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন প্রয়োজন। সব দলকে একসাথে বসে এমন একটি কাঠামো বের করতে হবে যাতে পরবর্তী নির্বাচনে আর কোনো সহিংসতা না হয় এবং সবাই যাতে অংশ নিতে পারে। আর নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে ইউরোপীয় ইউনিয়ন যে বিবৃতি দিয়েছিল, ইইউর দেশগুলোর অবস্থান এখনও সেরকমই আছে বলে মন্তব্য করেন ফরাসি রাষ্ট্রদূত। গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া, সময়ের আবর্তনে তার রূপ পরিবর্তিত হতে পারে। ৫ বছর পর পর যে নির্বাচন হয় তা বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য করতে একটি নির্দিষ্ট উপায় বের করতে হবে। এজন্য সরকার ও বিরোধী পক্ষকে বসে সমঝোতায় পৌঁছাতে হবে। গত নির্বাচনে যে ভয়াবহ সহিংসতা হয়েছে তা আর যেন না হয়। তারা জানান, দেশের চলমান শান্তিকে দীর্ঘস্থায়ী দেখতে চায় বিদেশিরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আব্দুল আজিজ মোহাম্মদ আল মানা। মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেন কাতারের রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আগামীতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেশি জোরদারের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে এবং বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নিতে কাতার সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ জানুয়ারির মতো সামনের উপজেলা নির্বাচনগুলোতেও কেন্দ্র দখল করে ব্যাপক কারচুপি ও সহিংসতার আশঙ্কা করছেন বিএনপি নেতারা। তারা বলেন, উপজেলা নির্বাচন দলীয়ভাবে করার পায়তারার মধ্য দিয়ে এর চেতনাকে ধ্বংস করতে চাচ্ছে সরকার। রাজপথ দখলের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী যুবদল। তারেক রহমান নানা ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে এবং মানুষকে মুক্ত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। যারা রাজপথে জীবন বিলিয়ে দিয়েছে, তারা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, তারা জীবন দিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে, তারা জীবন দিয়েছে দুর্নীতিবাদ হাসিনা সরকারের বিরুদ্ধে। সুতরাং তাদের রক্তের মূল্য আমাদেরকে পরিশোধ করতে হবে। সেই মূল্য যদি আমরা পরিশোধ করতে না পারি তাহলে আমরা আজীবন ঋণী হয়ে থাকবো তাদের। প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গুম খুনের মাধ্যমে সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।
অভিযোগ করেন 5 জানুয়ারি নির্বাচনের পর সরকার এখন উপজেলা নির্বাচনকেও প্রহসনে পরিণত করতে চাচ্ছে। এই উপজেলা নির্বাচনগুলোতে সহিংসতা বাড়ছে ক্রমান্বয়ে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে আমাদের মনে হয় যে সরকার বেপরোয়া হয়ে এই ধরনের জবরদস্তি তারা আরো বৃদ্ধি করে দিয়েছেন। ক্রমান্বয়ে তা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সরকারের যে মূল যে চেতনা, সেই চেতনাকে আজকে ধ্বংস করে দিয়ে আজকে সৈয়দ আশরাফ সাহেব নতুন ফর্মুলা দিচ্ছেন। ভবিষ্যতে দলীয়ভাবে সেই নির্বাচন করার চেষ্টা করবেন। জনগণের সমর্থনহীন সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর কোনো নৈতিকতা নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। সাবধান করছি যে আপনারা এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবেন না। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। মানদণ্ড অনুযায়ী তৈরি পোশাক কারখানার ভবন ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা উন্নত না হলে প্রয়োজনে কারখানা বন্ধের সুপারিশ করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রেতাদের জোট অ্যারকট। নিরাপত্তায় দুর্বলতার কারণে কোনো কারখানা বন্ধ হলে শ্রমিকদের দায় দায়িত্ব মালিকদেরই নিতে হবে বলে জানিয়েছে সংগঠনটি। এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করেছেন, বিল্ডিং কোডের নামে পোশাক কারখানা বন্ধের চাপ দেওয়াটা বাড়াবাড়ি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনার পর শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে দুটি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন এবং এশিয়া, ইউরোপ ও আমেরিকার 20টি দেশের 150-র বেশি ব্র্যান্ড ও ক্রেতাদের নিয়ে গঠন করা হয় অ্যাকর্ড। সংগঠনটির উদ্যোগে 38টি আন্তর্জাতিক দল এরই মধ্যে পরিদর্শন করেছে 78টি পোশাক কারখানা, যার 10টির প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাকর্ড। কারখানা পরিদর্শনে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং পণ্য মজুদে গাদাগাদি পরিবেশের ওপর নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। মানদণ্ড অনুযায়ী পরিবেশ উন্নত না পেলে কারখানা বন্ধের সুপারিশ করবে তারা। আগামী আগস্টের মধ্যে আমরা 1,500 পোশাক কারখানা পরিদর্শন করব। কোনো কারখানা ঝুঁকিপূর্ণ মনে হলে তার উৎপাদন জরুরি ভিত্তিতে বন্ধের জন্য সরকারের কাছে সুপারিশ করা হতে পারে। তবে কারখানা বন্ধ হয়ে গেলেও শ্রমিকদের বেতন ভাতা মালিককে নিশ্চিত করতে হবে। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বিল্ডিং কোডের নামে পোশাক কারখানা বন্ধের চাপ দেওয়া হচ্ছে। হঠাৎ যদি বলে বিল্ডিং ঠিক নাই, এটা বন্ধ করতে হবে, তা নাহলে এক্সপোর্ট করা যাবে না, বাইরে কিনবে না, এটা একটা প্রেশার। বিল্ডিং সেফটির নামে যদি আমরা এটা বন্ধ করে দিই, শ্রমিকরা জবলেস হবে এবং ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। তবে অ্যাকর্ডের দাবি, নিয়মতান্ত্রিকভাবে কাজ করছেন তারা। কোনো ষড়যন্ত্র নয়, আমরা নিয়মতান্ত্রিকভাবেই কাজ করছি। অ্যাকর্ডে কেবল আন্তর্জাতিক প্রকৌশলী নয়, বাংলাদেশি প্রকৌশলীও কাজ করছেন। তাদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, এবছর সব কারখানা পরিদর্শন শেষ হলেও আগামী 5 বছর কারখানার অগ্রগতি পর্যবেক্ষণ করবেন তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসকদের সুযোগ সুবিধা বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় স্বাস্থ্য কাউন্সিলের সভায় তিনি কথা জানান। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, চিকিৎসা খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। শুধু ব্যবসা নয়, সেবার মানসিকতা গড়ে তোলার উপরও জোর দেন তিনি। শেখ হাসিনা জানান, চট্টগ্রাম এবং রাজশাহীতে আরও 2টি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। সরকারি বেসরকারি সব মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, আয়ুর্বেদিক, ইউনানি এবং হোমিওপ্যাথি চিকিৎসাকেও সময় উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত 6 বছরে স্বাস্থ্য খাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তার সরকারের লক্ষ্য। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী এ.আর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। টি-20 ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা এসেছেন ভারতীয় জনপ্রিয় এই কম্পোজার। 80 জনের বাদ্যযন্ত্রী দলে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বলিউডের জনপ্রিয় অনেক গানের স্রষ্টা এ.আর রহমান। ঢাকার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ায় এ.আর রহমানকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। গুণী শিল্পীও বাংলাদেশ সফরে সে রোমাঞ্চিত। এ.আর রহমান আশা করেন, তার সুরের জাদুতে বাংলাদেশের মানুষের মন জয় করবেন। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কোন দেশ কিভাবে চলবে সেই ছবক দেয়া বিশ্বব্যাংকের কাজ নয়, বিশ্বব্যাংকের কাজ ঋণ দেয়া। প্রধানমন্ত্রীর পুত্র বলেন, সেই ঋণ না দিলে প্রয়োজন নেই, অন্যভাবে টাকা জোগাড় করবে বাংলাদেশ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নতুন ভবন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। এ সময় তিনি ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। আগামী 5 বছরে বাংলাদেশ আইটি রপ্তানিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জয় বলেন, উন্নয়ন খাতে বিশ্বব্যাংক ঋণ দিতে না চাইলে অন্যভাবে টাকা জোগাড় করবে বাংলাদেশ। ওয়ার্ল্ড ব্যাংকের কাজ হচ্ছে টাকা লোন দেওয়া। তাদের অভ্যাস হচ্ছে যে টাকা লোন দিয়ে হুকুম দেওয়া যে এটা করতে হবে ওটা করা যাবে না। আমরা ফকিরের দেশ না, আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি, আমাদের যা ইচ্ছা আমরা সেটা করব। ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে টাকা লোন দিচ্ছে, এটা মাগনা দিচ্ছে না, সেই ঋণ আমরা শোধ দিই। তারা যদি টাকা না দিতে চায় কোনো প্রয়োজন নাই, টাকা জোগাড় করে দেব। পরে মতবিনিময় সভায় গাজীপুরের কালিয়াকৈরে প্রস্তাবিত সফটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল জোনের বিষয়ে কর্মকর্তাদের পরামর্শ নেন সজীব ওয়াজেদ জয়। এই যে ই কমার্স, তাতে আপনার ই টেন্ডারে যে টেন্ডারবাজি হতো, যে দুর্নীতি হতো, সব বন্ধ হয়ে যাবে। আগামী 5 বছরে আমরা আইটি স্কিল লেবার এক্সপোর্ট করা আরম্ভ করব। ই কমার্স আর ই টেন্ডারের কারণে দেশে টেন্ডারবাজি ও দুর্নীতি অনেকাংশে কমে এসেছে বলেও দাবি করেন এই তথ্য প্রযুক্তিবিদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুতের দাম বৃদ্ধি নয়, সমন্বয় করা হচ্ছে, দাবি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদের। দাম সমন্বয়ে এই প্রক্রিয়া ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, তেলভিত্তিক ভাড়া কেন্দ্র থেকে আরও কয়েক বছর বিদ্যুৎ কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও জানান, গ্যাস অনুসন্ধানে ব্যাপক পরিকল্পনা রয়েছে সরকারের। বলেন, মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় সরকার। এছাড়া দেশে মজুদ থাকা কয়লা ব্যবহারের পাশাপাশি শীঘ্রই তেল উৎপাদনের কাজ শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী। গোপালগঞ্জকে নিয়ে আবারও কটূক্তি করায় বিএনপি নেত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি আরও বলেন, বেগম জিয়া সুস্থ নন, এমনকি বেগম জিয়ার আশেপাশের নেতাদের উন্মাদ বলে অভিহিত করেন। এক সম্পূরক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদকে জানান, পোশাক শিল্পে জিএসপি সুবিধা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে বিদেশি রাষ্ট্র বাড়াবাড়ি করছে, এমনকি কিছু সিদ্ধান্ত দেশের ওপর চাপিয়ে দিচ্ছে। পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় হয়, দেশের শত্রু বেড়ে গেছে বলেও জানান তিনি। তোফায়েল আহমেদ জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা স্থগিত হওয়ার পরও সেদেশে রপ্তানি বেড়েছে। আরেক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, কূটনৈতিক সম্পর্ক থাকায় পাকিস্তানি পণ্য আমদানি বন্ধ করেনি সরকার। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিল খেলাপি হয়। আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হকের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর এই সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং অফিসার জেসমিন টুলি। তবে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে 2 প্রার্থী আজ নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানান তিনি। এ বিষয়ে কমিশন আজই সিদ্ধান্ত নেবেন বলেও জানান কমিশনের এই যুগ্ম সচিব। আপিলে মনোনয়ন বৈধ হলে 18 মার্চ প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সংসদের সংরক্ষিত আসনের 50 জন নারী সদস্যের নামে গেজেট প্রকাশ করা হবে। আর আপিল বৈধতা না পেলে বাকি 48 জনের নামেই গেজেট প্রকাশ করা হবে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের পরে বাকি 2 জন সদস্যের জন্য সংরক্ষিত নারী আসনে পুনর্তফসিল ঘোষণার বিধান রয়েছে। এদিকে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় 15 মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। তাদের নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, আচরণবিধি লঙ্ঘিত হয়েছে এবং পরিবেশ নির্বাচনের জন্য সুষ্ঠু আমাদের কাছে প্রতীয়মান হয়নি। আর তাছাড়া কিছু গ্রেপ্তারও চলছে, আইন শৃঙ্খলা বাহিনী আইন অনুসারে ব্যবস্থা নিচ্ছে। এই সকল কিছু বিবেচনা করে আমরা ওই গাজীপুরের শ্রীপুর এলাকার নির্বাচনটা আমরা স্থগিত করে দিয়েছি আপাতত। নিচ্ছে স্বপ্নধারা আবাসন সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। ট্রেনে থাকা চট্টগ্রামে হিউম্যান হলারের 4 যাত্রী নিহত। গাজীপুরে অর্ধশতাধিক শ্রমিক নিয়ে শীতলক্ষায় ট্রলার ডুবি একজনের লাশ উদ্ধার। মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমান মালাক্কা প্রণালীর কোনো এক স্থানে বিধ্বস্ত হওয়ার দাবি দেশটির সেনাবাহিনীর।
স্বাগত একবার বাংলা ভিশন সংবাদে। চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় 4 জন নিহতের ঘটনায় স্টেশন মাস্টার নিজামুদ্দিন ও পয়েন্টসম্যান টিপু কান্তি পালকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার সকালে দোহাজারী থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি হিউম্যান হলারের 4 যাত্রী নিহত হয়েছে, আহত হয় 10 জন। নিহতরা সবাই গার্মেন্টস কর্মী। কয়েকজনের অবস্থা গুরুতর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমানকে প্রধান করে 4 সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে দিনাজপুরের ফুলবাড়িতে বাস খাদে পড়ে নিহত হয়েছে পিতা ও পুত্র, আহত হয়েছেন আরও 25 জন। এছাড়া টাঙ্গাইল ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন। গাজীপুরের কালীগঞ্জ শীতলক্ষা নদীতে ট্রলার ডুবিতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন 5 জন। প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার ট্রলারটি অর্ধশতাধিক শ্রমিক নিয়ে জামালপুর লঞ্চঘাট থেকে শীতলক্ষা নদীর অপর পারে নরসিংদীর পলাশে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সময়ে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। বিভিন্ন নৌকা ও ট্রলার দিয়ে স্থানীয়রা নদী থেকে যাত্রীদের উদ্ধার করেন। অনেকে সাঁতরে তীরে ওঠেন। পরে উদ্ধারকারীরা ইমন নামে একজনের লাশ উদ্ধার করে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। অবশেষে মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানের অবস্থান খুঁজে পাবার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। মালয়েশিয়ার এক সেনা মুখপাত্র জানান, রাডার থেকে পাওয়া তথ্য পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছে বিমানটি মালাক্কা প্রণালীর কোথাও বিধ্বস্ত হয়েছে। দিক পরিবর্তনের পর বিমানটি পশ্চিম দিকে শতাধিক কিলোমিটার উড়ে যায়। এরপর সবশেষ ওই এলাকাতেই বিমানটির সাথে যোগাযোগ হয়েছিল। এদিকে জাল পাসপোর্টধারী 2 যাত্রীর ছবি প্রকাশ করেছে ইন্টারপোল। তারা দুজনই ইরানের নাগরিক। ইন্টারপোলের সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের একজন 19 বছর বয়সী পৌরিয়া নূর মোহাম্মদ মেহেরদাত এবং অপরজন 29 বছর বয়সী দেলওয়ার সৈয়দ মোহাম্মদ রেজা। সন্দেহভাজন নূর মোহাম্মদের সাথে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই বলেও দাবি করেছে মালয়েশিয়ার পুলিশ কর্তৃপক্ষ। মূলত জার্মানিতে অভিবাসী হিসেবে অনুপ্রবেশের জন্য তারা জাল পাসপোর্ট নিয়ে ওই বিমানে ভ্রমণ করছিলেন বলে সন্দেহ করেছেন থাইল্যান্ডের গুপ্তচররা। এবার খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপ। শুধু আফগানিস্তান নয়, টি-20 বিশ্বকাপের সুপার 10-এ উঠতে নেপাল ও হংকং সহ কোনো দলকেই হালকা করে দেখার উপায় নেই। আরব আমিরাতের সাথে আজকের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে কথা বলেছেন মাশরাফি বিন মুর্তজা। নিজেকে নিয়ে 3 গুরুত্বপূর্ণ ক্রিকেটার দলে ফেরায় আফগানিস্তানকে হারানো কঠিন কিছু হবে না বলে মন্তব্য করেন মাশরাফি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আর এশিয়া কাপে ব্যর্থতার কারণে দলের মনোবলে যে ঘাটতি রয়েছে সেটি স্বীকার করে নেন মাশরাফি। জানান, গত কিছুদিনের বাজে সময় কাটিয়ে উঠতে দলের প্রতিটি সদস্য ব্যক্তিগত ও দলীয়ভাবে অনেক পরিশ্রম করছেন। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে বাংলাদেশ দল। দেশের মাটিতে টি-20-তে অংশ নেওয়াটা নিজের ও দলের জন্য বড় কিছু বলে মনে করেন তিনি। কনফিডেন্সটা অবশ্যই জিতলে বাড়বে, এটা ঠিক, বাট অন পার্টিকুলার ডেতেও আমাদের ভালো খেলতে হবে। এই 2টা ম্যাচ অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি আমাদের সব থেকে সরাসরি ইম্পর্টেন্ট ম্যাচ আসছে 16 তারিখে। আমাদের সবার সুতরাং ফোকাস ওই দিকে, কিন্তু প্রসেসের ব্যাপার আছে, সব কিছু একটা তার আগে 2টা ম্যাচ আমাদের দেখতে হবে। তখন হয়তো ভালো খেলে অথবা ডেফিনেটলি আমাদের কনফিডেন্সও বাড়বে, আমাদের স্পেসটাও একটু বাড়বে। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশের 70% মানুষের কাছে 5 জানুয়ারি নির্বাচন অগ্রহণযোগ্য। 7 দেশের কূটনীতিকদের সংবাদ সম্মেলন, পরবর্তী নির্বাচনের জন্য সংলাপের তাগিদ। 5 জানুয়ারির মতো উপজেলা নির্বাচনগুলোতেও কেন্দ্র দখল করে ব্যাপক কারচুপি ও সহিংসতার আশঙ্কা বিএনপি নেতাদের। অগ্নি নিরাপত্তা ও বৈদ্যুতিক ব্যবস্থাপনায় ত্রুটি থাকলে পোশাক কারখানা বন্ধের সুপারিশ করবে আন্তর্জাতিক ক্রেতারা।
অ্যাকর্ডের পরিদর্শন প্রতিবেদন, আবারও ষড়যন্ত্রের অভিযোগ বাণিজ্যমন্ত্রীর। বিদ্যুতের দাম বৃদ্ধি নয়, সমন্বয় করা হচ্ছে দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। ভবিষ্যতে এই প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাঙালি ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।